জি, শোনা যাচ্ছে। সবাইকে শুভ সন্ধ্যা। আমার নাম মাহমুদুল আলম। বর্তমানে আমি ইজিপি তে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে আছি। ইজিপি এর সার্ভার এবং ফ্রন্ট এন্ড পুরোটাই ডেভেলপ এবং মেনটেন করি বর্তমানে। এর পূর্বে আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফাইল ট্র্যাকিং সিস্টেম নিয়ে ডেভেলপ করেছিলাম। এর পাশাপাশি ইংল্যান্ড ভিত্তিক একটি কোম্পানি কলস এও বেশ কিছুদিন ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করেছি। তো ওয়েব ডেভেলপমেন্টের বাইরে আমি নিয়মিত কম্পিটিটিভ প্রোগ্রামিং করা হয়। 2022 এবং 2024 এর আইসিটি তে রংপুর ডিভিশনে আমার টিম চ্যাম্পিয়ন হয়েছিল। এর বাইরে কোড ফোর্সেসে আমার লেভেল আছে, এক্সপার্ট লেভেল আছে। আমার ব্যাপারে এটুকুই। তাহলে এখন আমরা মূল ক্লাসে চলে যাই আমরা। আমার স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ধন্যবাদ। আচ্ছা, কোড লেখা শুরু করার আগে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আপনি কেন আজ যে এই জায়গায় এসেছেন, কেন এখনোই ওয়েব ডেভেলপমেন্টে শিখবেন? আচ্ছা, আপনি একটা বিষয় ভাবেন যে আপনি আপনার লাস্ট কারেন্ট বিলটা কিভাবে দিয়েছিলেন? সম্ভবত বিকাশের মাধ্যমেই দিয়েছিলেন। গ্রামে এই বিষয়টা একটু কম দেখা যায়, কিন্তু শহরের দিকে হলে দেখবেন যে ওখানে মানে কোনো খাবার অর্ডার করে তারা ফুড পান্ডায়, বা গাড়ি ভাড়া ভাড়া করে তারা কিন্তু উবার বা পাঠানোর মাধ্যমে গাড়ি ভাড়া করে। আমাদের দেশ বর্তমানে একটা বিশাল ডিজিটাল বিপ্লবের মধ্যে দিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ নামে যে একটা স্লোগান, এই স্লোগানটা কিন্তু বর্তমানে শুধুমাত্র স্লোগানের মধ্যে সীমাবদ্ধ না। এটা কিন্তু আস্তে আস্তে বাস্তবে রূপ নিচ্ছে। তো এই পরিবর্তনের ফলে এই যে আমরা আস্তে আস্তে ডিজিটাল হয়ে যাচ্ছি, এই পরিবর্তনের ফলে কি হচ্ছে যে প্রতিটা কোম্পানি, দেখা যাচ্ছে গুলশানের বড় কোনো ব্যাংক থেকে শুরু করে রংপুরের ছোট কোনো স্টার্ট আপ কোম্পানি, সবারই কিন্তু একটি করে ওয়েবসাইটের প্রয়োজন হচ্ছে। এই মানে যদি কোনো কারোর ওয়েবসাইটের প্রয়োজন হয়, তখন অবশ্যই সেই ওয়েবসাইটটা অবশ্যই ডেভেলপ করার প্রয়োজন হবে। ওয়েবসাইট তো অটোমেটিক আসবে না। তো যখন সে ওয়েবসাইট ডেভেলপ করার প্রয়োজন হবে, তখন দরকার হবে দক্ষ একজন ডেভেলপার। আমাদের এই কোর্সটা করে আপনারা সেই দক্ষ ডেভেলপার হিসেবে তৈরি হবেন। আশা করা যায়। আচ্ছা, আর একটা বিষয় মানে একটা প্রশ্ন সবার সামনেই আসে যে মানে যে কোনো বিষয়ে যাওয়ার ক্ষেত্রে একটা প্রশ্ন আছে যে কেন আপনি সেই বিষয়টা নিয়ে ক্যারিয়ার করবেন কেন? যে ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার গড়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে দুইটা বোল্ড কারণ যদি আমি শেয়ার করি, তো প্রথমত ওয়েব ডেভেলপমেন্টের চাহিদাটা কিন্তু অনেক বেশি। একটু আগে যা বললাম যে দেশের ছোট বড় প্রায় সব প্রতিষ্ঠানের কিন্তু একটা ওয়েবসাইটের প্রয়োজন আছে। তো কোনো একটা ওয়েবসাইট মানে কোনো একটা প্রতিষ্ঠানের যদি ওয়েবসাইট না থাকে, তাহলে সেটা অনেকটা এরূপ যে মানে ধরেন তার দোকানের সামনে সাইনবোর্ডই নেই। মানে সাইনবোর্ড না থাকলে তো সেই দোকানের ব্যাপারে কেউ কিছু জানবে না। কিন্তু বর্তমানে সাইনবোর্ড দিয়েই কিন্তু সবকিছু হয় না। মানে একটা দোকানের সামনে দিয়ে কয়জন মানুষ যাবে, কয়জন মানুষ সেই সাইনবোর্ডটা দেখবে। কিন্তু যদি ওই দোকানটার তার একটা ওয়েবসাইট থাকে, তাহলে সেই ওয়েবসাইটের মাধ্যমে সারা দেশের মানুষ তাদের সম্পর্কে জানতে পারছে। শুধুমাত্র সারা দেশ যে তা না, সারা পৃথিবীর মানুষ কিন্তু সেই ব্যাপারে জানতে পারবে। সেই কারণে প্রতিটা কোম্পানি চায় যে তাদের একটা ওয়েবসাইট বানাতে, এবং যত বেশি ওয়েবসাইট হবে তত বেশি আমাদের ওয়েব ডেভেলপারের প্রয়োজন হবে। দ্বিতীয়ত, এখানে অনেক বেশি স্বাধীনতা রয়েছে। আপনি অন্য যে কোনো নর্মাল চাকরিতে আপনাকে 9টা থেকে 5টা অফিস করতে হবে। এখন সাধারণত ভালো যে কোম্পানিগুলা, সেগুলো কিন্তু অফিস শহরের মধ্যেই থাকে। শহরের মধ্যে একটা জ্যাম, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে জ্যাম মানে ধাক্কা দিয়ে পার হয়ে যাওয়াটা মানে অনেক একটা কষ্টকর হচ্ছে। কিন্তু যদি আপনি ওয়েব ডেভেলপমেন্টের এই সেক্টরে আসেন, তাহলে কিন্তু আপনার এই বিষয়টিকে স্কিপ করার সুযোগ আছে। ওয়েব ডেভেলপমেন্টে কিন্তু মানে প্রচুর যে ওয়ার্ক ফ্রম হোম, বা ফ্রিল্যান্সিং, বিভিন্ন ওয়েবসাইট যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সিং, এই ধরনের বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কাজ করার সুযোগ রয়েছে। বাংলাদেশে কিন্তু অনেকেই এভাবে কাজ করে তাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছে। এই সেক্টরে আসলে অপরচুনিটিটা অনেক বেশি। ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে মানে
আমরা যে জব মানে জব, আমরা হচ্ছে প্রথমে তো যেহেতু জব নিয়ে কথা বলছি, তো ওয়েব ডেভেলপমেন্টের জব জব সার্কুলার গুলো যদি আমরা দেখি, তাহলে ওগুলো সাধারণত হচ্ছে তিন ধরনের জব সার্কুলার আছে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, একটা ব্যাক এন্ড ডেভেলপার, এবং আর একটা হচ্ছে যে ফুল স্ট্যাক ডেভেলপার। তো ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা, তারা হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইট মানে আপনি হচ্ছে যে যা দেখতে পান, মানে মনে করেন আপনি হচ্ছে গুগল.কমে গেলেন, তো এখানে হচ্ছে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন, এগুলো সবকিছুই কিন্তু হচ্ছে যে কোনো একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার তৈরি করে। ফ্রন্ট এন্ড ডেভেলপাররা সাধারণত এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট বা অন্য কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে সুন্দর করে একটা ওয়েবসাইট বানায়। তো আজকে আমরা আমাদের কোর্সে কিন্তু এইচটিএমএল এর বেসিক কিছু বিষয় নিয়ে শিখবো। আমাদের প্রথম 20টা ক্লাস মূলত হচ্ছে ফ্রন্ট এন্ড নিয়ে, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়েই হবে। এরপরে আছে যে ব্যাক এন্ড ডেভেলপার। তো ব্যাক এন্ড ডেভেলপাররা আছে যে মানে যে বিষয়গুলো দেখা যায় না, যেমন আপনি হচ্ছে গুগলে সার্চ করলেন, মানে সার্চ করবেন কিছু একটা, তো সার্চ বক্সে কিছু একটা লিখলেন, তারপরে ইন্টারপ্রেস করলেন বা হচ্ছে কোনো সার্চ বাটনটা দিয়ে ক্লিক করলেন, তখন দেখবেন যে অনেকগুলো সার্চ রেজাল্ট চলে আসলো। তো এই যে আপনি হচ্ছে যে মানে আহ, কোনো একটা ইনফরমেশন, তথ্য লিখলেন, তথ্য লিখে তারপরে যে ইন্টারপ্রেস করলেন, এরপর যে কাজগুলো হলো, যেমন হচ্ছে যে সার্ভারে গেল, তারপর সার্ভার থেকে আবার এপিআই এর মাধ্যমে আসলো, তারপরে হচ্ছে যে আপনাকে শো করতেছে, এই যে মাঝের যে কাজটুকু, এই কাজটুকু হ্যান্ডেল করে হচ্ছে যে ব্যাকএন্ড ডেভেলপাররা। যে সার্ভার, ডাটাবেজ, এপিআই, এই বিষয়গুলো, এই টার্মস গুলো আপনার কাছে নতুন মনে হতে পারে, কিন্তু যে কোর্সটা যখন আস্তে আস্তে যাবে তখন আপনার কাছে এই বিষয়গুলো অনেক অনেক ইজি মনে হবে। আমরা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্টের, আমরা হচ্ছে যে নেক্সট জেস যেটা, মানে আমরা হচ্ছে যে এই কোর্সে নেক্সট জেসটা শিখবো, সেটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপারের কাজ করবে। তারপর হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। এরা হচ্ছে যে হচ্ছে মানে অলরাউন্ডার। এরা হচ্ছে যে বোথ ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড উভয় বিষয় নিয়ে কাজ করতে পারে। এই কাজটা কিছুটা তুলনামূলকভাবে কঠিন, কারণ আপনাকে দুইটা বিষয় একসাথে হ্যান্ডেল করা লাগছে। আবার এতে হচ্ছে যে বেতনটাও কিন্তু একটু বেশি থাকে ফুল স্ট্যাক ডেভেলপারদের। আমাদের এই কোর্সটা কিন্তু ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট নিয়েই হতে হবে। তো এবার আসি যে ওয়েব ডেভেলপমেন্ট থেকে আপনি আসলে মানে কি ধরনের, মানে কি পরিমাণ আয় করতে পারেন আসলে। তো ওয়েব ডেভেলপমেন্টের শেখার মানে আমাদের সবারই মানে যে কোনো একটা বিষয় শেখার কিন্তু মানে দুইটা উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে যে মানে কোনো একটা কমিউনিটি বা হচ্ছে যে মানব সেবা করা, আর একটা উদ্দেশ্য থাকে যে মানে স্যালারি নেওয়া। তা আমাদের স্যালারি বা হচ্ছে যে আয় করা। তা আমাদের হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু আপনি দুইটাই একসাথে ফুলফিল করতে পারেন। আপনি হচ্ছে যে যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষের অনেক উপকার হয়। প্লাস হচ্ছে যে আপনার এখানে যে ওয়েবসাইট ডেভেলপ করে কিন্তু হচ্ছে যে স্যালারির মানে মানে অনেক বেশি আয় করার একটা অনেক বেশি বড় একটা সুযোগ থাকে। তো আমাদের হচ্ছে যে এই সেক্টরে, যে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে আসলে হচ্ছে বেতনটা নির্ভর করে আপনার হচ্ছে দক্ষতা এবং অভিজ্ঞতা, এই দুইটা বিষয়ের উপর। তো অভিজ্ঞতা অনুযায়ী সাধারণত হচ্ছে যে বেতনের স্কেলকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এন্ট্রি লেভেল। এখানে হচ্ছে আপনার প্রায় কোনো নলেজ রিকোয়ার করে না, বা 1 বছরের কম যদি সে নলেজ থাকে, সেক্ষেত্রে আপনার হচ্ছে এন্ট্রি লেভেল হিসেবে জব করতে পারেন। এই কোর্সটা শেষ করে কিন্তু আপনি হচ্ছে যে একটা পোর্টফোলিও বানিয়ে তারপর যে কোনো একটা এন্ট্রি লেভেল কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনার বেতন 25 থেকে 40 হাজারের মতো হবে। বা যদি আপনার হচ্ছে যে স্কিলটা একটু ভালো হয়, তাহলে এর থেকেও বেশিও হতে পারে। এরপর আসে মিড লেভেল যে পর্যায়ে। তো এখানে হচ্ছে যে আপনি হচ্ছে কোনো একটা টিম পরিচালনা করবেন। মানে মিড লেভেলের ক্ষেত্রে আপনার হচ্ছে যে 2 থেকে 5 বছরের একটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স তারা রিকোয়ার করে। প্লাস আপনার হচ্ছে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক বা হচ্ছে যে কোনো একটা ইঞ্জিন নিয়ে আপনার হচ্ছে যে মোটামুটি একটা লেভেলের হচ্ছে যে ভালো ধারণা থাকা প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনি প্রায় মাসে হচ্ছে যে 50 থেকে 1 লাখ পর্যন্ত এই শিক্ষা আয় করতে পারেন। এরপর আছে সিনিয়র লেভেল। এই লেভেলে গিয়ে আপনি হয়তো কোনো একটা টিম লিড করবেন, বা আপনি হচ্ছে যে আপনার আন্ডারে হয়তো বেশ কিছু হচ্ছে যে মিড লেভেল বা এন্ট্রি লেভেলের কিছু হচ্ছে যে প্রোগ্রামার থাকবে। তো এই সেক্টরে আপনার হচ্ছে যে মাসে 1.5 লাখ বা তারও বেশি আয় করতে পারবেন। 1.5 লাখ থেকে শুরু, এর থেকে অনেক বেশি আয় করা যায়। আবার যদি হচ্ছে যে আপনি রিমোট জব হিসাবে কাজ করেন, মানে সিনিয়র লেভেলে গেলে তখন কিন্তু হচ্ছে রিমোট জবের অপরচুনিটি অনেক বেশি থাকে। সাধারণত এন্ট্রি লেভেল বা মিড লেভেলে রিমোট জবের অপরচুনিটি একটু কম থাকে তুলনামূলকভাবে। তো এখানে হচ্ছে যে যখন হচ্ছে রিমোট জবে যাবেন, তখন হয়তো আপনি কানাডার কোনো একটা কোম্পানিতে কাজ করছেন।
তো সেক্ষেত্রে তো আপনার বেতন হবে কানাডার স্কেলে, তখন বাংলাদেশের হিসাবে তখন ওটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট মনে হবে। তো এই যে সিনিয়র লেভেলে গিয়ে কিন্তু সে যে অনেক বেশি আয় করার সম্ভব হয়। তো ওয়েব ডেভেলপমেন্ট আসলে যে শুধুমাত্র একটা চাকরি না, এটা হচ্ছে যে একটা ক্যারিয়ার পাথ। এখানে আপনার হচ্ছে যে উন্নতি করার অনেক বেশি সুযোগ রয়েছে। আপনি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট থেকে নেক্সট যেটা কাটিং এজ টেকনোলজি আসছে, যে ওয়েব 3, সেখানে যেতে পারেন। বা আপনি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট থেকে মুভ করে অন্য কোনো সেক্টরে যেতে পারেন, অ্যাপ অ্যাপ ডেভেলপমেন্টে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার কিন্তু হচ্ছে যে বিকাশ করার বিকশিত হওয়ার অনেক বেশি সুযোগ আছে। এই জন্য হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টটা আসলে মানে অনেক বেশি অ্যাট্রাকটিভ বর্তমানে। তো আমরা ইতিমধ্যে বুঝে গেছি যে আমাদের আসলে ওয়েব ডেভেলপমেন্টটা শেখা দরকার। বাংলাদেশে আসলে এর একটা আছে যে বেশ ভালো ক্যারিয়ার তৈরির সুযোগ রয়েছে। তো এখন আসে যে আমাদের হচ্ছে যে একটা সার্ভার থেকে আমাদের যে সার্ভার থেকে একটা আছে যে রেসপন্স আছে। আমরা হচ্ছে যে কোন একটা ওয়েবসাইটে গেলাম, google.com ব্রাউজারে লিখলাম, তো এখানে google.com লেখার পরে আমরা হচ্ছে যে সার্ভারে রিকোয়েস্ট গেলো, এখানে রেসপন্স আসলো। তো এটা আসলে কিভাবে কাজ করে আসলে? তো বিষয়টা আসলে হচ্ছে যে অনেকটা, আপনি হচ্ছে যে এটাকে একটা রেস্টুরেন্টের মতো তুলনা করতে পারেন। তো একটা রেস্টুরেন্টে কি হয়, মনে করেন হচ্ছে যে ধরুন আপনি হচ্ছে একটা কোন একটা আপনার প্রিয় কোনো রেস্টুরেন্টে গিয়ে বসে আছেন। তো ধরুন সেটা হচ্ছে যে কোনো একটা বিখ্যাত কাচ্চির দোকান। তো এই কাচ্চির দোকানটা কি যেভাবে কাজ করে, মানে ওয়েবসাইটটাও কিন্তু অলমোস্ট সেভাবেই কাজ করে। তো এখানে হচ্ছে যে কাচ্চির দোকানে গেলে আমাদের আসলে মানে কি কয়টা, হচ্ছে আমাদের তিনটা মূল চরিত্র আছে। একজন হচ্ছেন আপনি, আপনি হচ্ছেন যে অর্ডার দিবেন, আপনি হচ্ছে ক্লায়েন্ট। আর একজন হচ্ছে ওয়েটার, যিনি হচ্ছে আপনার অর্ডারটা নেবেন। আর একজন হচ্ছে যে কিচেন, রান্নাঘর যেটা। তো আপনি কি করলেন, আপনি হচ্ছে একটা মেনু দেখলেন, তারপরে মেনু থেকে বললেন যে আমি হচ্ছে যে এই 1 প্লেট হচ্ছে যে কাচ্চি চাই। তাহলে এটা হচ্ছে যে আমাদের ওয়েবের ভাষায় এটা হবে রিকোয়েস্ট। আর হচ্ছে যে তারপরে ওইটা তখন কি করলো, হচ্ছে যে আপনার ওই রিকোয়েস্টটা নিয়ে রান্নাঘরে গেল, শেফের কাছে গেল। তো তারপরে সে যে শেফ তখন কি করবে, আপনার রান্নাঘরে গেল। রান্নাঘরে এখন কি আছে, আপনার রান্নাঘরে সে যে চাল ডাল মাংস মশলা আরো যা কিছু প্রয়োজন আছে সবকিছু ওখানে কিন্তু আছে। তো ওখান থেকে কি হবে, ওখান থেকে তার শেফ তো ওটা প্রসেসিং করে আপনার জন্য একটা বিরিয়ানি বানাবে। এই যে প্রসেসিংটা, এটাও কিন্তু আমাদের যে ওয়েব ডেভেলপমেন্টের ভাষাতে প্রসেসিং বলা হয়। তারপর কি করবে, ওই খাবারটা তখন ওইটার আপনাকে নিয়ে এসে আপনার সে টেবিলে রাখবে। তো এটা হচ্ছে যে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের ভাষায় বলতে পারে যে রেসপন্স। তারপর হচ্ছে যে আপনি কি ওই যে যে সে যে প্লেটটা নিয়ে আসলো, ওখান থেকে আপনি হচ্ছে যে খাওয়া শুরু করলেন। তো এখানে যে আপনি সুস্বাদু একটা খাবার খাচ্ছেন। তো এটাকে আমরা হচ্ছে যে ওয়েবসাইটের ভাষায় বলতে পারি যে হচ্ছে যে ওয়েবসাইট শো করা, বা আপনার ওয়েবসাইটটা ভিউ করতেছেন, দেখতেছেন এটা। তো এখানে হচ্ছে যে একটা হচ্ছে যে ওয়েবসাইটের হচ্ছে যে কিভাবে কাজ করে এটা দেওয়া আছে। এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট। এখানে হচ্ছে যে আপনি এখান থেকে এটা ধরুন কোনো কোনো একটা গুগল ক্রোম বা ফায়ারফক্স বা অন্য যে কোনো একটা ব্রাউজার হতে পারে, ব্রাউজার। এখান থেকে আপনি হচ্ছে রিকোয়েস্ট করলেন, ইন্টারনেটের মাধ্যমে রিকোয়েস্ট করলেন। এটা ইন্টারনেটের মাধ্যমে গিয়ে সার্ভার রেখে গেল। সার্ভার তখন এটা হচ্ছে প্রসেসিং করে একটা হচ্ছে রেসপন্স পাঠালো। রেসপন্স পাঠালে তো ওটা আপনার হচ্ছে যে আবার হচ্ছে আপনার ব্রাউজারের কাছে আসবে। আপনার ব্রাউজার সেই রেসপন্সটা রিসিভ করে তারপর হচ্ছে যে আপনাকে হচ্ছে যে সেই ওয়েবসাইট পেজটা শো করবে। তো এই যে পুরো চক্রটা, এটাকে আমরা বলি এই চক্রটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার রেসপন্স চক্র। তো এই ধরনের চক্র কিন্তু প্রতি সেকেন্ডে হাজার হাজার বার এটা ঘটে যাচ্ছে। এভাবেই কিন্তু আমাদের হচ্ছে যে পুরো ইন্টারনেটটা কাজ করছে। তো সার্ভার, এখানে যে বললাম যে সার্ভার রেসপন্স পাঠায়। তো এই রেসপন্স পাঠায় কিন্তু অনেক অনেক ধরনের ফাইল রেসপন্স পাঠায়। যেমন হচ্ছে যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ফাইল বা ভিডিও অডিও, সব ধরনের কিন্তু হচ্ছে যে ফাইলই কিন্তু হচ্ছে যে রেসপন্স হিসেবে পাঠায়। এই ধরনের ফাইল, সব ধরনের ফাইলের মধ্যে মানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ফাইলটা, সেটা হচ্ছে এইচটিএমএল। তো এইচটিএমএল টা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, না হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এক্সকিউজ মি।
আচ্ছা, তো এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে হাইপার টেক্সট অর্থাৎ হচ্ছে যে মানে এটা হচ্ছে একটু নর্মাল টেক্সট না। এখানে হচ্ছে যে আরো কিছু বিষয় থাকে। যেমন হচ্ছে যে নর্মাল টেক্সটে কি হয়, শুধুমাত্র লেখাগুলো থাকে আর কিছু থাকে না। কিন্তু হাইপার টেক্সটের ক্ষেত্রে এখানে লেখার বাইরে আরো বেশ কিছু বিষয় থাকে। যেমন হচ্ছে যে মানে হচ্ছে যে হেডিং, বা হচ্ছে যে লিস্ট করে থাকা, বা হচ্ছে যে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার যে কিছু ইনফরমেশন থাকা, এই বিষয়গুলো কিন্তু হাইপার টেক্সটে থাকে। এরপর হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল কে আমরা কিন্তু অনেকে এসে যে মানে এইচটিএমএল সম্পর্কে একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে অনেকে ভাবে এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু এইচটিএমএল কিন্তু আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা হচ্ছে যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে যে আপনার ব্রাউজারকে এটা বুঝায় বুঝায় যে আসলে হচ্ছে যে মানে কোন অংশ কিভাবে দেখাতে হবে বা কিভাবে কি করতে হবে, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে যে বুঝাই হচ্ছে যে। এটাকে আপনি হচ্ছে যে একটা বাড়ির নীল নকশা হিসেবে ভাবতে পারেন। মানে এইচটিএমএল হচ্ছে একটা বাড়ির নীল নকশা বানাতে জাস্ট। তবে এইচটিএমএল দিয়ে কিন্তু আপনার হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইট মানে পূর্ণভাবে বানাতে পারবেন না। এখানে হচ্ছে যে কিছু মিসিং থাকবে, যেমন কালার, তারপরে হচ্ছে যে মানে কোন সাইডে হবে অ্যানিমেশন, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে যে এইচটিএমএল দ্বারা তো করা সম্ভব না। এই বিষয়গুলো করার জন্য আপনার হচ্ছে যে সিএসএস লাগবে বা জাভাস্ক্রিপ্ট লাগবে, এই বিষয়গুলো লাগবে। তো একটা হচ্ছে যে এইচটিএমএল ফাইলে আসলে হচ্ছে যে এটা আমার হচ্ছে যে এইচটিএমএল একটা হচ্ছে যে এই অংশটুকু, এটা হচ্ছে যে আমার একটা এক্সাম্পল এইচটিএমএল একটা ফাইলের কিছু অংশ। তো এখানে হচ্ছে যে আমাদের তিনটা পার্ট। একটা হচ্ছে যে ওপেনিং পার্ট, এটা হচ্ছে যে আর মাঝে আর একটা হচ্ছে যে কন্টেন্ট। কন্টেন্ট আর এটা হচ্ছে যে আমাদের ক্লোজিং ট্যাগ। তো এখানে হচ্ছে যে এটা শুরু হলো মানে এটা এই যে শুধুমাত্র হচ্ছে যে গ্রেটার দেন আর লেস দেন আর মাঝে একটা পি, মানে এই পি, এটা হচ্ছে যে ট্যাগের নেম। আর এটা হচ্ছে সিনট্যাক্স আর কি। এটা দ্বারা বোঝায় যে আমার হচ্ছে যে প্যারাগ্রাফ টাইপের হচ্ছে যে যেটা হচ্ছে ট্যাগ, এটা আমার শুরু হলো। তারপরে মাঝে আমরা হচ্ছে কন্টেন্ট রাখি, কন্টেন্টের পরে তারপরে হচ্ছে যে আমাদের যে প্যারাগ্রাফটা শেষ হলো। তো এখানে হচ্ছে যে এই যে পি ট্যাগটা দেখেই ব্রাউজার বুঝে যায় যে এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে প্যারাগ্রাফ দেখাতে হবে। এটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে মানে এইচটিএমএল সম্পর্কে, এইচটিএমএল ট্যাগ সম্পর্কে একটা বেসিক ধারণা। এখন আমরা হচ্ছে যে প্র্যাকটিক্যালি হচ্ছে যে এইচটিএমএল একটা হচ্ছে লিখে তারপর হচ্ছে যে সেটা আমরা টেস্ট করি। তো আমরা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে সার্চ দিই ভিএস কোড। ভিএস কোড লিখে তারপর সার্চ দিয়ে যেটা আসবে, ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে যে যে লিঙ্কটা শেষ শুরু হবে ওটার ওখানে হচ্ছে ডাউনলোড যে দিকে আসবে, ডাউনলোডে ক্লিক করলাম। তারপর এখানে হচ্ছে এরূপ একটা পেজ দেখাবে, নিচে একটু স্ক্রল করলে এখানে হচ্ছে যে আমরা আমরা যে বর্তমানে আমি এখন উইন্ডোজ ইউজ করছি, উইন্ডোজের জন্য আমাকে এটা ডাউনলোড করতে হবে X64। যদি হচ্ছে যে কেউ লিনাক্স বা হচ্ছে ম্যাক ওএস ইউজ করে তারা তখন হচ্ছে যে এই ধরনের তাদের যেটা প্রয়োজন হবে এটা ডাউনলোড করতে পারে। তো এটা ক্লিক করলে ডাউনলোড শুরু হবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি সেটা ইউজ করছি। তো ডাবল ক্লিক করতে হবে, তাহলে ডাবল ক্লিক করে ইনস্টল শুরু হবে। এখানে হচ্ছে লাইসেন্স এগ্রিমেন্ট, যেটা এটা হচ্ছে যে অ্যাকসেপ্ট করতে হবে। তারপরে হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে, আবার নেক্সট বাটন, আবার এবার হচ্ছে ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। তাহলে হচ্ছে যে ইনস্টলেশন শুরু হয়ে গেছে।
এখন হচ্ছে ফিনিশ বাটনে ক্লিক করলে আমাদের তাহলে ভিএস কোড ইনস্টল দেওয়া শেষ হয়ে গেল। তো আমরা হচ্ছে যে কিন্তু যে কোড গুলা করবো আমরা হচ্ছে যে ভিএস কোড ইউজ করে আমাদের হচ্ছে যে পুরো ডেভেলপমেন্ট জার্নিটা শেষ করবো। তো হচ্ছে আমরা ভিএস কোডটা তাহলে ওপেন করি। এখানে হচ্ছে যে সার্চ দিই ভিজুয়াল স্টুডিও কোড, ওপেন করলাম। তো এখানে হচ্ছে যে আমাদের একটা হচ্ছে যে এক্সটেনশন লাগবে, মানে আমাদের হচ্ছে যে এই কাজের জন্য একটা এক্সটেনশন লাগবে। এই এক্সটেনশন ইনস্টল দেওয়ার জন্য আপনার কাছে এখানে যে একটা হচ্ছে চারটা স্কোয়ার আছে আর একটা হচ্ছে যে একটু ঘুরে আছে স্কোয়ার, এখানে হচ্ছে ক্লিক করবেন। তারপরে এখানে লিখবেন লাইভ সার্ভার, লাইভ সার্ভার। তারপর প্রথমে যেটা আসবে দেখবেন ওটা হচ্ছে যে এই করে এটা হচ্ছে আমার অলরেডি ইনস্টল করা আছে, ওই জন্য এখানে আনইনস্টল বাটন আছে। আপনাদের এখানে হচ্ছে ইনস্টল নামে একটা হচ্ছে বাটন থাকবে, ওখানে ক্লিক করলে তখন হচ্ছে এই এক্সটেনশন ইনস্টল হয়ে যাবে। এরপর হচ্ছে যে আমরা হচ্ছে যে একটা হচ্ছে যে ফাইল ক্রিয়েট করি। আমরা হচ্ছে যে কোন ফোল্ডারে আমাদের কোড গুলো রাখবো কোথায়। তো এটার জন্য হচ্ছে যে আমরা হচ্ছে যে এই যে এই আইকনটা যেটা ফাইল আইকন, এখানে আসবো। তারপরে হচ্ছে ওপেন ফোল্ডারে ক্লিক করব। তাহলে হচ্ছে যে আমাদের ফোল্ডার ওপেন হবে। আমি হচ্ছে যে ডকুমেন্টস এ রাখছি। ডকুমেন্টস আমি হচ্ছে যে এখানে রাইট ক্লিক করলে নিউ ফোল্ডার, তারপরে নিউ গিয়ে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবো। এটার নাম দিলাম আমি ক্লাস 1। তারপরে সে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে এসে যে ক্লাস 1 ফোল্ডারটাও ওপেন হবে। এখন হচ্ছে যে আমি হচ্ছে যে কোড করার জন্য হচ্ছে যে একটা ফাইল ক্রিয়েট করবো এর মধ্যে, ফোল্ডার ক্রিয়েট করো। এখন আমার হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করা লাগবে। তো একটা ফাইল ক্রিয়েট করার জন্য এখানে যে প্লাস আইকন আছে, ফাইলের প্লাস আইকন, এখানে ক্লিক করব। তারপরে লিখবো আহ, যে কোনো একটা নাম দেবো, আমি দিলাম হ্যালো। আর শেষটা কিন্তু অবশ্যই ডট এইচটিএমএল, এটা দ্বারা শেষ হতে হবে, এটা মাস, এটা ছাড়া কিন্তু কাজ করবে না। এটা শেষ করলাম। তাহলে হচ্ছে যে আমার একটা হচ্ছে যে ফাইল তৈরি হলো। তো এখানে হচ্ছে যে আমি হচ্ছে যে যদি ডিওসি লিখি, তারপরে হচ্ছে ইন্টারফেস করি, তাহলে আমার হচ্ছে যে কিন্তু হচ্ছে যে এইচটিএমএল এর একটা হচ্ছে যে বয়লার প্লেট তৈরি হবে। বয়লার প্লেট বলতে হচ্ছে যে এটা হচ্ছে যে একটা এইচটিএমএল ফাইলে সাধারণত এই বিষয়গুলো মানে অলওয়েজ থাকে, এটা কমন বিষয়। তো এই অংশটুকু নিয়ে আমি হচ্ছে যে এই মুহূর্তে আলোচনা করছি না, আমরা এখন বর্তমানে শুধুমাত্র বডি অংশের দিকে ফোকাস করছি। তো এই বডির মধ্যে আপনি যা কিছু রাখবেন, মানে বডির মধ্যে যা কিছু লিখবেন বা রাখবেন, সবকিছু কিন্তু হচ্ছে যে মানে শো করবে হচ্ছে যে আপনার হচ্ছে যে ওয়েবসাইটে শো করবে। তো বডির ভিতরে হচ্ছে যে আমরা হচ্ছে যে, মানে যদি আমরা হচ্ছে যে একটা আছে যে হেডিং হেডিং আছে, মানে বেশ কিছু ধরনের ট্যাগ আছে। বডিতেও কিন্তু একটা ট্যাগ, আমাদের হচ্ছে যে বেশ কিছু ট্যাগ আছে, যেমন হচ্ছে প্রি ট্যাগ, তারপরে হচ্ছে যে পেজ হেডার ট্যাগ, তারপরে হচ্ছে লিস্ট ট্যাগ। আমরা প্রথমে হচ্ছে যে হেডার ট্যাগ নিয়ে শুরু করি। তো হেডার ট্যাগ লেখার নিয়ম হচ্ছে যে মানে এইচ, পরে আমি হচ্ছে যে 1 বা 2, এতে H1 থেকে শুরু করে আপনার হচ্ছে যে 6 পর্যন্ত, মানে সে সবগুলো হচ্ছে যে হেডার ট্যাগ। মানে H1 আমি হেডার ট্যাগ, এখানে আছে জানা হচ্ছে যে ফার্স্ট, মানে H1 মানে হচ্ছে যে আপনার হচ্ছে যে এটা হচ্ছে যে সব থেকে বেশি প্রায়োরিটি যুক্ত হচ্ছে যে হেডার। যে H2 মানে হচ্ছে যে তুলনামূলক বা একটু কম, H3 মানে হচ্ছে তার থেকে কম। এভাবে হচ্ছে যে H6 পর্যন্ত হচ্ছে আপনার হচ্ছে যে হেডার হচ্ছে ইয়ে আছে। তো আমরা হচ্ছে যে এখানে হচ্ছে যে হেডিং আনছিলাম। তো এটা আমরা হচ্ছে যে দেখি যে এটা আসলে ব্রাউজারে কিরূপ দেখায়। তো ব্রাউজারে দেখার জন্য আমার এখানে ক্লিক করতে হবে, রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে ওপেন উইথ লিভ সার্ভার ক্লিক করলে আপনার হচ্ছে যে এই পেজটা যে ওপেন হয়ে যাবে। যে দেখেন হেডিং 1 চলে আসলো। তো দেখি যে শুধুমাত্র H1 এর উপর হেডিং 1, তাহলে H2 তে কি আছে দেখা যায়। দেখি H2 হচ্ছে যে হেডিং 1 যেটা যেহেতু হাই প্রায়োরিটি তাই এটা একটু বড় দেখাচ্ছে। তারপরে H2 মানে হচ্ছে যে একটু মানে কম প্রায়োরিটি, এই জন্য ছোট দেখাচ্ছে। সেম ভাবে আমরা হচ্ছে যে H3ও লিখতে পারি। H3 হলে এটা আছে যে আরো একটু হচ্ছে যে ছোট হলো। এই হেডিং এ আমাদের হেডিং এ আমাদের হেডিংটা আমরা আসলে কেন ইউজ করি, আচ্ছা যে ধরেন হচ্ছে কোনো একটা পত্রিকা, ওই পত্রিকার একটা হচ্ছে যে নিউজ হচ্ছে।
তো নিউজের একটা আছে যে টাইটেল থাকবে। তো টাইটেলটা আছে যে টাইটেলটা অবশ্যই আছে যে অন্য কোনো নর্মাল টেক্সট থেকে অবশ্যই হচ্ছে তাকে আলাদাভাবে হচ্ছে যে প্রকাশিত তো হতে হবে, মানে আলাদাভাবে বুঝতে হতে হবে যে না এটা হচ্ছে যে আমার হচ্ছে টাইটেল, এটা হচ্ছে গুরুত্ব বেশি। সেভাবে হয়তো যে ওই টাইটেলের থেকে একটা সাব হেডিং আছে, তারও একটা আছে যে হেডিং আছে, সাব হেডিং আছে। এই বিষয়গুলো হচ্ছে যে সুন্দরভাবে গোছানোর জন্য আমরা হচ্ছে যে হেডিংটা ব্যবহার করতে হয়। হেডিং মানে আমরা চাইলে কিন্তু মানে হেডিং দ্বারা কিন্তু আমরা হচ্ছে যে যে ছোট বড় করার উদ্দেশ্যে উদ্দেশ্যে কিন্তু আমরা হেডিংটা ইউজ করি না। ছোট বড় করার জন্য আসলে হচ্ছে যে আমাদের সিএসএস আছে, আমরা কিন্তু হচ্ছে আমরা হেডিংটা মেনলি ইউজ করি যে যাতে হচ্ছে যে সার্চ ইঞ্জিন যেমন গুগল, তারপর হচ্ছে বিং, এরা যাতে আমাদের হচ্ছে যে ওয়েবসাইটটা থেকে বুঝতে পারে যে আসলে আমাদের ওয়েবসাইটটা কি ধরনের বিষয়গুলো বুঝাচ্ছি আমরা। তো সেই কারণে মূলত আমরা হচ্ছে যে হেড ইউজ করি। আপনারা যদি হচ্ছে যে ফেসবুকে বা অন্য কোথাও তো একটু ঘাটাঘাটি করেন, তাহলে অনেক সময় দেখবেন কিন্তু ওখানে যে এসইও নামে একটা কথা বলে। এসইওটা আসলে যে এটাই, যে আপনার হচ্ছে যে ঠিকঠাক ভাবে H1 H2 এসব বা হেডার, পি ট্যাগ, এগুলো ঠিকঠাক ভাবে ব্যবহার করছেন কিনা। যদি আপনার হচ্ছে যে এই ট্যাগ গুলো হচ্ছে ঠিকঠাক ব্যবহার করেন, তাহলেই দেখবেন যে আপনার হচ্ছে এসইওটা অটোমেটিক ভালো। এটা হচ্ছে যে আমাদের হেডিং। এখন তুমি একটা ওয়েবসাইটে শুধুমাত্র যে হেডিং থাকে তা না, যে নর্মাল কিছু হচ্ছে যে টেক্সট হতে থাকে। তো নর্মাল কিছু টেক্সট, ওটাকে আমরা হচ্ছে যে বলেছি যে পি ট্যাগ বলি। পি ট্যাগটা আমাদের শুরু হয় পি দিয়ে, এভাবে যে দুই গ্রেট মানে গ্রেটার দেন, লেস দেন, তারপর হচ্ছে যে মাঝে পি আছে। এখানে হচ্ছে যে দুইটা আছে যে এটা হচ্ছে যে স্টার্টিং ট্যাগ, আর এটা হচ্ছে এর মাঝে আমরা যা লিখবো সেটা হচ্ছে যে কন্টেন্ট হবে। এখানে আমি লিখলাম লার্নিং ওরিয়েন্টেড। এটা এখন যদি আমরা হচ্ছে যে সেভ করি, তাহলে হচ্ছে যে লাইভ সার্ভারে গিয়ে দেখবো যে এখানে হচ্ছে যে আমরা যে লেখাটা লিখলাম এটা সুন্দর হিসাবে চলে আসছে। কিন্তু যদি আমি হচ্ছে যে আরো একটা হচ্ছে যে পি ট্যাগ অ্যাড করি, সেভ করি, তারপর তাহলে আবার দেখবো যে এখানে হচ্ছে যে সেম পরের পি ট্যাগ এসছে। কিন্তু আমরা আমাদের অনেক সময় এর দরকার হয় যে আমরা শুধু সেম প্যারাগ্রাফ থাকবো না, আমরা হচ্ছে যে এই প্যারাগ্রাফটাতে থাকবো, বাট আমাদের হচ্ছে যে মানে এটা হচ্ছে দুইটা লাইনে আমাদের পাঠানোর দরকার আছে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে বিআর নামে একটা একটা হচ্ছে যে ট্যাগ ইউজ করতে পারি। এটাকে বলা হয় লাইন ব্রেক বলা হয়। বিআর যদি আমি জায়গায় যে ডেভেলপমেন্টের পরে আমি বিআর লিখলাম, তাহলে কি হবে এখানে সে যে ওই ডেভেলপমেন্টের পরে সে যে একটা লাইন ব্রেক হবে, তারপরে সে যে টু ডে আমি যদি দেখি লাইন আসছে, তারপরে টু ডে, তারপরে সে যে এখন আমরা হচ্ছে যে লিস্ট নিয়ে একটু হচ্ছে যে কথা বলি। তো লিস্ট আমাদের আছে মানে ইনফরমেশন গুলো সাজিয়ে রাখার জন্য। নর্মালি আমরা যে নর্মাল যে আমাদের কনসেপ্ট লিস্টের, এখানেও কিন্তু লিস্টের কনসেপ্টটা অলমোস্ট সেম। এখানে আমরা হচ্ছে যে ওয়ান বাই ওয়ান সবকিছু সাজিয়ে রাখি। মানে লিস্ট ক্ষেত্রে আমাদের হচ্ছে যে দুই ধরনের লিস্ট আছে, একটা হচ্ছে যে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে যে আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টের ক্ষেত্রে হচ্ছে যে আমরা হচ্ছে মানে আমি একটা হচ্ছে যে যদি এক্সাম্পল হিসেবে দিই, কারণ আমি বললাম যে মানে হচ্ছে যে আমার হবির একটা, আমার কি কি হবি, আমি হবির একটা লিস্ট দেখা যাচ্ছে। তো হবির এই লিস্টের ক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে যে মানে অর্ডারটা ম্যাটার করে না। না আমি হচ্ছে যে ধরেন আমার হচ্ছে যে হবি হচ্ছে ক্রিকেট খেলা, বই পড়া, তারপরে হচ্ছে যে নতুন হচ্ছে যে প্লেস হচ্ছে যে এক্সপ্লোর করা। এখানে কিন্তু আমার অর্ডারটা ম্যাটার করে না। আমি হচ্ছে যে প্রথমে যদি রিডিং বুক লিখে দিই, পরে যদি প্লেইং টিকিট লিখি, এখানে আমাকে কিন্তু কোনো একটা সমস্যা নেই। তো তার মানে হচ্ছে যে এখানে আমার অর্ডার ম্যাটার করে না। অর্ডার ম্যাটার না করলে আমরা যেটা ইউজ করি সেটা আনঅর্ডার লিস্টটা ইউজ করি। আর যদি সে অর্ডার ম্যাটার করে, যেমন আপনি হচ্ছে যে হচ্ছে যে এক কাপ চা বানান, তো এখানে হচ্ছে যে এক কাপ চা বানাতে আপনার হচ্ছে যে মানে প্রথমে তো আপনাকে পানি ফোটাতে হবে, তারপরে সে চা পাতা দিতে হবে। আপনি যদি সে প্রথমে পানি না ফুটিয়ে প্রথমে চা পাতা
দিয়ে দেন, তাহলে হচ্ছে যে কিন্তু চায়ের স্বাদটা কিন্তু আসল আসল যে স্বাদ, ওই স্বাদটা কিন্তু থাকছে না। তার মানে এখানে সে অর্ডারটা ম্যাটার করে। তাহলে অর্ডার ম্যাটার করলে সেটাকে আমরা হচ্ছে যে বলি অর্ডার লিস্ট। তো হচ্ছে যে আনঅর্ডার লিস্ট আমরা কিভাবে করি, যে আমরা সেটা আনঅর্ডার লিস্ট ডিক্লেয়ার করি ইউএল ট্যাগ ইউজ করে। ইউএল ট্যাগ ইউজ করে, আর এর মাঝে যে আমরা ইউএল মানে হচ্ছে যে আনঅর্ডার, এল মানে হচ্ছে লিস্ট, তাহলে হচ্ছে যে এটা সহজে মনে থাকবে তাহলে। এর মাঝে আমরা আইটেম গুলা কি করে লিখবো, আইটেম লেখার জন্য আমরা এল আই ট্যাগ ইউজ করি। এল আই মানে হচ্ছে লিস্ট। এল আই লিখে তারপরে হচ্ছে যে এর মাঝে আমরা হচ্ছে যে আমাদের যেটা আছে যে আইটেম, আমি এখানে কিছু যে ভালোভাবে বুঝার জন্য হচ্ছে হবি আমার হবি ধরলাম হচ্ছে যে প্লেইং ক্রিকেট। তারপরে ধরলাম আমার হচ্ছে আরেকটা হচ্ছে যে হবি আছে বই পড়া, রিডিং বুক। তারপরে ধরলাম আমার আরেকটা হচ্ছে যে এক্সপ্লোরিং নিউ প্লেস, ভিজিটিং, বুঝলাম, ট্রাভেলিং। এটা আমি হচ্ছে যে এখন যদি সেভ করি, এখানে হচ্ছে যে পুরো একটা বিষয় আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে যে আপনার কিন্তু যে কলেজ মানে হচ্ছে যে যখন প্রিভিউ মানে কিছু একটা লিখবেন, তারপরে লিখে যদি আপনি ওই অংশটা এখানে দেখতে চান, তাহলে আপনাকে কিন্তু সেভ করতে হবে। তা আমার এখানে হচ্ছে যে অটো সেভ অন করা আছে, যে এখানে ফাইল সেভ যাবে, তারপরে এখানে যে অটো সেভ আছে, এই অটো সেভে ক্লিক করলে আপনার কিন্তু আর হচ্ছে যে সেভ করতে হবে না, এটা হচ্ছে অটোমেটিক হচ্ছে যে ফাইলটা সেভ হয়ে যাবে। এটা হচ্ছে যে আপনি চালু করে নিতে পারেন। তাহলে এখানে আমি হচ্ছে মাই হবি লিখলাম, এটা যে আনঅর্ডার লিস্ট লিখলাম, এখানে হচ্ছে যে শুধু আমার যে হবির একটা লিস্ট দিয়ে দিল। এখন আমি হচ্ছে যে একটা হচ্ছে যে অর্ডার লিস্টের যে এক্সাম্পল যদি দেখি, তাহলে আমি বললাম যে আহ, কিভাবে হচ্ছে যে চা বানাতে হয়, ওটার হচ্ছে যে একটা হচ্ছে আমি লিস্ট বানাবো, চা বানানোর ইনস্টেন্ট গুলা। এখানে আমার হচ্ছে যে অবশ্যই মিস্টেক হয়েছে, আমার হচ্ছে যে একটা হচ্ছে যে এইচটিএমএল ফাইলে কখন হচ্ছে যে দুইটা এইচ ওয়ান ট্যাগ থাকতে পারে না। মানে দুইটা এই ট্যাগ থাকলে বুঝতে হবে যে ওই ওয়েবসাইট আসলে হচ্ছে যে ঠিকভাবে লেখা হয়নি। ওই জন্য আমি একটা এই ট্যাগ করে লিখলাম হাউ টু মেক টি, কিভাবে হচ্ছে যে চা বানাতে হয়। তো চা বানানোর ক্ষেত্রে আমাদের হচ্ছে কি কি স্টেপ থাকে, প্রথমে আমাদের হচ্ছে যে পানি ফোটাতে হবে। তাহলে এটা ও আচ্ছা যে এটা যেহেতু অর্ডার লিস্ট, তাহলে হচ্ছে যে সেম ভাবে এখানে যেমন হচ্ছে যে আনঅর্ডার লিস্ট বললাম, তার ভেতরে তখন হচ্ছে যে কি কি আইটেম থাকবে, সেম ভাবে এটা যেহেতু অর্ডার লিস্ট, তাহলে ও হচ্ছে অর্ডার, এল হচ্ছে লিস্ট, অর্ডার লিস্ট। তারপর হচ্ছে এর ভেতরে আমাদের হচ্ছে যে আইটেম গুলো থাকবে যে আমরা হচ্ছে যে করবো, তাহলে হচ্ছে লিস্ট। তারপরে প্রথমে কি আছে যে পানি ফুটাতে হবে, বয়েল ওয়াটার। এরপর কি আমাদের হচ্ছে মানে হচ্ছে যে চা পাতা দিতে হবে, হচ্ছে টি, টি। এরপর কি আমাদের সেই যে দুধ দিতে হবে, প্লাস চিনি দিতে হবে, মিক্স ওয়াটার এন্ড সুগার। এরপর কি, এরপর হচ্ছে যে সার্ভ করতে হবে। তাহলে এটা আমরা যদি হচ্ছে যে ওয়েবসাইটে দেখি, তাহলে এখানে দেখেন হাউ টু মেক ইট। এখানে হচ্ছে সুন্দরভাবে একটা হচ্ছে যে নাম্বারিং চলে আসলো, যে হচ্ছে যে এক নাম্বার এটা, দুই নাম্বার এটা। এটা কিন্তু নাম্বারিংটা আমাদের হচ্ছে অটোমেটিক আসছে, এটা কিন্তু আমরা হচ্ছে যে ম্যানুয়ালি দিচ্ছি। তাহলে তো তাহলে তো বুঝতে পারলেন যে আসলে আমরা হচ্ছে যে কিভাবে কিভাবে আমরা হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে প্যারাগ্রাফ টাইপের টেক্সট লিখি, প্লাস হচ্ছে যে আমরা হচ্ছে যে কিভাবে সে লিস্ট বানাই, বা হচ্ছে যে কিভাবে আমরা হচ্ছে যে হেডিং। এর বাইরে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা যদি google.com-এ যদি যাই, তাহলে আমরা দেখাই এখানে গিয়ে দেখেন, এখানে কিন্তু যে এই যে এই ওয়েবসাইটটা, এখানে কিন্তু এই যে দেখেন সম্পর্কে দিয়ে, এখানে কিন্তু আমরা ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে চলে যাচ্ছে। তাহলে এই জিনিসটা হচ্ছে যে লিঙ্ক কর, এটাকে আমরা হচ্ছে যে বলি অ্যাঙ্কর, অ্যাঙ্কর ট্যাগ বলি। তো এই ধর এই জিনিসগুলো আমরা হচ্ছে কিভাবে করবো, এখানে আমরা হচ্ছে যে যদি অ্যাড করি, করতে চাই, তাহলে এটা অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগটা শুরু হয় এ দ্বারা। তাহলে এর মাঝে আপনার হচ্ছে যে আহ, এইচ এর এর মাঝে আপনার হচ্ছে যে এইচ রেফ লিখে, মানে এইচ রেফ লিখে,
তারপরে হচ্ছে যে এর মাঝে আপনার হচ্ছে যে কোন ওয়েবসাইটটা যাবেন, মানে এর মাঝে যে লেখাটা থাকবে ওই লেখাটায় ক্লিক করলে কোন ওয়েবসাইটটা যাবে সেটা হচ্ছে যে এখানে দিতে হবে। আমরা দিলাম যে প্রথম আলো, আর হচ্ছে যে ক্লিক করে প্রথম আলো থেকে চাই। প্রথম আলো থেকে দেখলে আমার হচ্ছে যে এখানে ক্লিক হবে প্রথম আলোর ওয়েবসাইটে লিঙ্ক দিতে হবে, যে HTTPS প্রথম আলো। তাহলে এখানে কি হলো, এই অংশটুকু কিন্তু ভিজিবল থাকবে না, দেখতে পাবে না। মানে আপনার সাথে এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ না, একটু আগে তো বললাম যে সে এখানে এসে প্রথমে স্টার্টিং ট্যাগ। এই স্টার্টিং ট্যাগের মাঝেই কিন্তু আপনার হচ্ছে যে ওয়েবসাইটের যে লিঙ্কটা, ওই লিঙ্কটি স্টার্টিং ট্যাগের মাঝে থাকবে। তারপর হচ্ছে যে মানে পয়েন্টের যে অংশটুকু সবাই দেখতে পাবে, তারপর হচ্ছে ক্লোজিং ট্যাগ। এটা আমরা যদি এখানে দেখি তাহলে দেখছি যে প্রথম আলো চলে আসছে। এখানে শুধুমাত্র প্রথম আলোটুকুই দেখাচ্ছে, কিন্তু ভেতরে যে এসে যে প্রথম আলো.com এই অংশটুকু কিন্তু দেখাচ্ছে না। এখানে আমি যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমরা হচ্ছে প্রথম আলোতে চলে যাবে। এখানে হচ্ছে যে আর একটু বিষয় আছে যে লিঙ্কের ক্ষেত্রে অনেক সময় আমরা এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা কিন্তু আমাদের এই পেজটা একদম চলে যাচ্ছে, তারপরে হচ্ছে যে ওই ওই জায়গাটাই নতুন করে এসে প্রথম আলো.com চলে আসছে। কিন্তু আমরা যদি এরূপ চাই যে আমি এখানে ক্লিক করলাম আমাদের ওয়েবসাইটে এখানেই থাকলো, কিন্তু হচ্ছে যে আমার প্রথম আলোটা অন্য কোনো একটা ট্যাবে এসে যে ওপেন হবে, তাহলে সেক্ষেত্রে আমরা ওটা কি করব, ওটা আমরা করার জন্য কি করতে পারি, টার্গেট নামে একটা আছে যে এখানে পেজ রেপ যেমন একটা আছে যে ইয়ে আছে, সেম ভাবে টার্গেট নামে একটা যে অ্যাট্রিবিউট আমরা আছে, টার্গেট অ্যাট্রিবিউটটা আমরা এসে ইউজ করতে পারি। যে টার্গেট, টার্গেট এখানে হচ্ছে যে এই কয়েকটা অপশন আছে, ব্ল্যাঙ্ক, প্যারেন্ট, সেলফ, টপ। আমরা যদি ব্ল্যাঙ্ক ইউজ করি তাহলে কিন্তু আমার হচ্ছে যে এটা হচ্ছে নতুন এক ট্যাব ওঠা। এখানে আমি ব্ল্যাঙ্ক ইউজ করলাম, ক্লিক করলাম, আমাদের কিন্তু এটা হচ্ছে নতুন একটা ট্যাব হলো। এখানে আমাদের ডকুমেন্টস থেকে দেখাচ্ছে, প্লাস নতুন একটা ট্যাবে প্রথম আলো.com হচ্ছে ওপেন হচ্ছে। তো ট্যাগের মূলত এই দুইটা ভ্যারিয়েন্ট এসে যে আমার মেইনলি ইউজ করা হয়। আমাদের হচ্ছে যে নেক্সট যে ক্লাসগুলো হবে ওই ক্লাসগুলোতে আরো মানে এক্সট্রা যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা ট্যাগের বিস্তারিত সেগুলো আমরা হচ্ছে যে নিয়ে আসবো। বাট আজকের ক্লাসটা আসলে শুধুমাত্র হচ্ছে বেসিকটা নিয়ে আমরা হচ্ছে যে বেসিকের মধ্যে থাকি। আমরা মানে প্রোগ্রামিংটা আসলে যে কঠিন না, খুবই একটা সহজ একটা বিষয়। আপনার অল্প একটু লিখে বা অল্প একটা অল্প একটু ধারণা থেকে যে আপনি সুন্দর করে কিছু একটা জিনিস বানাতে পারেন, ওই ডেমোটা দেওয়ার জন্যই আজকের ক্লাসটা। কিন্তু আজকের ক্লাসে সবকিছু আমরা বেসিক করব, এবং এই বেসিকটা থেকে বেসিকের যে নলেজটা আমরা পাবো, এই বেসিকের নলেজ ইউজ করে আমরা হচ্ছে যে একটা হচ্ছে যে ওয়েবসাইট আমরা বানাবো। মানে মানে একটা ওয়েবসাইট বানাবো, মানে আপনার পোর্টফোলিও বানাবো। তো আমাদের ওয়েবসাইট বানাতে আমাদের আরো একটা আছে যে ট্যাগের প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে ইমেজ ট্যাগ। তো ইমেজ ট্যাগটা আছে যে আমরা যদি ইউজ করতে এখানে তো আমাদের ওয়েবসাইটে কিন্তু শুধুমাত্র যে টেক্সট থাকে তা না, মানে মাঝে মাঝে ইমেজও কিন্তু থাকে। তাহলে ইমেজ শো করার জন্য আমাদের যে ইমেজ ট্যাগটা ইউজ করতে হয়। তো ইমেজ ট্যাগের জন্য আমরা যে ING ইমেজ ট্যাগ ইউজ করি। তারপর এখানে হচ্ছে যে দুইটা অ্যাট্রিবিউট হচ্ছে যে ম্যান্ডেটরি, একটা হচ্ছে যে সোর্স আর একটা হচ্ছে ALT, অল্টার, মানে অল্টারনেটিভ টেক্সট। তো সোর্স এর মধ্যে আপনার হচ্ছে যে আপনার হচ্ছে যে ইমেজটা হচ্ছে যে কোথায় আছে, মানে ওটার হচ্ছে যে লিঙ্ক দিতে হবে। আর অল্টারের মধ্যে আপনার হচ্ছে যে মানে এই ইমেজটা সম্পর্কে কিছু বলতে হবে। কারণ মানে আমাদের ওয়েবসাইট গুলো কিন্তু যে শুধুমাত্র যারা চোখে দেখতে পায় তারা ব্যবহার করে তা না, যা অনেক মানুষ থাকে যারা হচ্ছে চোখে দেখতে পায় না, অন্ধ, তারাও কিন্তু ওয়েবসাইটটা ব্যবহার করে। তারা কিন্তু আর এই ইমেজটা দেখতে পাবে না। তারা হচ্ছে যে অল্টারনেটিভ যে টেক্সট আছে এই টেক্সটটা তাদের কাছে যে কম্পিউটার পড়ে শোনাবে, তখন ওইটা থেকে তারা হচ্ছে বুঝবে যে হচ্ছে ইংলিশটা আসলে কি বিষয়। ওই জন্য হচ্ছে যে মানে আমাদের হচ্ছে যে তাদের কথা চিন্তা করে আমাদের অলওয়েজ ওয়ার্ড ইয়াটা ইউজ করা উচিত। আর এটা আসলে একটা আসলে কনভেনশন আছে যে ওয়ার্ড অ্যাট্রিবিউট অবশ্যই পূরণ করতে হবে। তো আমরা হচ্ছে যে একটা হচ্ছে যে ফুলের ছবি এখানে দেখাই, একটা ফুলের ছবি আমি ডাউনলোড করি। হচ্ছে সেভ ইমেজেস করে আমি হচ্ছে ডকুমেন্টস এর ভিতরে গিয়ে হচ্ছে আমরা যেহেতু ক্লাস ওয়ানের ভিতরে কাজ করছি, ক্লাস ওয়ানের ভিতর এখানে গিয়ে আমি হচ্ছে ইমেজটা রাখলাম।
এখানে ভিএস কোড আসলে কিন্তু আপনি দেখতে পাবেন যে ইমেজটা এখানে চলে আসছে। এই ইমেজের যে নেমটা, ওই নেমটা আমরা যেহেতু সেম ডাইরেক্টরিতে আছি, সেহেতু আমরা যে সরাসরি ওই যে ইমেজটা, ওই ইমেজের যে নেম দেওয়া আছে ওই নামটা লিখলে আমাদের হয়ে যায় ইমেজেস। সেভ করলাম। তো দেখুন আমাদের যে ইমেজটা কিন্তু শো করছে। এখানে ইমেজটা শো করছে। ইমেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে একটা আছে যে প্রিডিফাইন্ড একটা আছে যে সাইজ আছে, মানে ওর আছে যে মানে এখানে আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম, এখানে যে সাইজ ছিল এখানে আমাদের কিন্তু সেম সাইজ দেখাচ্ছে। কিন্তু আমরা চাইলে কিন্তু ইমেজের সাইজ ছোট বা বড় করতে পারি। আমরা হচ্ছে যে উপরের অংশটাকে কেটে দিই, তাহলে আমাদের ইমেজটা দেখতে সুবিধা হবে। তাহলে ইমেজটা একদম ফিক্সড একটা সাইজ আছে। আমরা চাইলে কিন্তু সাইজটা ছোট বড় করতে পারি। তো ছোট বড় করার জন্য হাইট বা ওয়াইড এটা হচ্ছে আমরা ফিক্স করে দিতে পারি। তাহলে আমি হচ্ছে যে হাইট ধরলাম, একটা চেঞ্জ করলাম, হাইট দিলাম হচ্ছে যে 100 পিক্সেল। তাহলে দেখেন সে যে ইমেজটা কিন্তু ছোট হয়ে গেল। আমি যদি আর একটু বড় করতে চাই, 300 পিক্সেল দিই, তাহলে ইমেজ কিন্তু 300 পিক্সেল হয়ে যাবে। এখানে হচ্ছে যে মানে আমি যেহেতু শুধুমাত্র হাইটটা ফিক্সড করেছি, ওয়াইডটা ফিক্সড করিনি, সেহেতু হাইট হিসেবে এটা হচ্ছে যে অ্যাসপেক্ট রেশিও যে এটা, ওই হিসেবে ওয়াইডটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যদি আমি ওয়াইড তো ফিক্সড করে দিই, তখন হচ্ছে যে হাইট হয় দুইটাই কিন্তু একদম ফিক্সড হয়ে যাবে। এখানে দেখুন ওয়াইড 100 পিক্সেল কিন্তু হাইট হচ্ছে 300 পিক্সেল। তো এখানে হচ্ছে যে আমরা হচ্ছে যে আমরা যে ওয়েবসাইটটা বানাতে চাচ্ছিলাম বলছিলাম, যে ওই ওয়েবসাইটটা বানানোর জন্য আমাদের আসলে যা যা প্রয়োজন আসলে সবকিছু আমাদের অলরেডি শেখা হয়ে গেছে। মানে আমরা এই যে জাস্ট কয়েক মিনিট ক্লাস করলাম, এই অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু আমরা হচ্ছে যে শিখে ফেললাম যে একটা ওয়েবসাইট বানাতে আমাদের আসলে কি কি প্রয়োজন। মানে আমাদের একটা ওয়েবসাইট বানাতে যা যা প্রয়োজন, তা আমরা মাত্র হচ্ছে যে 1 ঘন্টা মানে আধা ঘন্টার মতো একটা সময়ের মধ্যে আমরা কিন্তু শিখে ফেলতে পারলাম যে একটা ওয়েবসাইট বানাতে কি কি প্রয়োজন হয় সেগুলো। আর মানে বুঝতেই পারছেন যে ওয়েব ডেভেলপমেন্ট বিষয়টা কিন্তু আসলে কঠিন কিছু না। মানে আপনি যদি ডেডিকেশন দেন, অল্প একটু হচ্ছে যে পরিশ্রম করেন, তাহলেই কিন্তু হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্টটা শিখতে পারবেন এবং এই সেক্টরে আপনি শাইন করতে পারবেন। তো আমরা তাহলে হচ্ছে যে মানে একটা ওয়েবসাইট বানাই ফেলি। তো ওয়েবসাইটটা আমরা বানাতে যাচ্ছি যে পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট, যেখানে হচ্ছে যে আপনার নিজের সম্পর্কে মানে কিছু কথা থাকবে। তো তাহলে হচ্ছে যে আমরা কাজ শুরু করি। তাহলে আমরা তাহলে আমরা একটা নতুন ফোল্ডার বানাই এখানে, যে নিউ ফোল্ড নতুন একটা প্রজেক্ট বানাই, ওপেন ওপেন ফোল্ডার। তারপরে এখানে আমরা যে নতুন করে ফোল্ডার বানাই যে পোর্টফোলিও। এখানে আমরা হচ্ছে যে আগে যেভাবে দেখিয়েছিলাম সেম ভাবে একটা হচ্ছে যে index.html নামে একটা ফাইল ক্রিয়েট করি। মানে যে এটার নাম আসলে ম্যাটার করে না, যা যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে যে আপনার সে লাস্টে html নামে একটা এক্সটেনশন থাকতে হবে। এটাই ম্যাটার করে। তাহলে আমি index.html। এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে বয়লার প্লেট যেটা সেটা আমরা হচ্ছে যে তৈরি করি। ডিওসি লিখে তারপরে এখানে যে এরূপ একটা যে আসবে, পপ আপ আসবে। পপ আপ আসা অবস্থায় যদি আমরা হচ্ছে যে ইন্টারপ্রেস করি, তাহলে অটোমেটিক আমাদের হচ্ছে যে বয়লার প্লেট তৈরি হবে। এখানে হচ্ছে যে আমাদের তিনটে একটা হচ্ছে যে বয়লার প্লেট তৈরি হয়ে গেছে।
এখানে হচ্ছে যে আমরা এখন হচ্ছে যে বোর্ডের মধ্যে আমরা হচ্ছে যে লেখা শুরু করবো। তো প্রথমেই আমাদের কি থাকবে? প্রথমেই মানে আপনার হচ্ছে যে হেডিং থাকবে। ওই হেডিং এ আপনার হচ্ছে যে নাম লেখা থাকবে। তো ওটাই করি। হেডিং লেখার জন্য আমরা কি বলেছিলাম, যে এইচ অন, মানে হচ্ছে যে প্রথম যে হচ্ছে যে হেডিংটা থাকবে ওটা অবশ্যই এইচ অন হবে। তাহলে আমরা হচ্ছে যে এইচ অন লিখলাম। তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে যে নাম লিখলাম। এটা আমরা যদি একটু, তো মানে কাজ, মানে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা হচ্ছে যে মানে ইয়া হচ্ছে যে আপনি হচ্ছে যে অল্প অল্প করে কাজ করবেন, আর ওটা হচ্ছে প্রিভিউ দেখবেন যে আপনার যে কাজটুকু করলেন এটুকু ঠিক হয়েছে কিনা। কারণ হচ্ছে অনেক সময় হচ্ছে যে ভুল হয়। এখন কোনো এক জায়গায় অনেক মানে আপনি ধরেন যে অনেকগুলো কাজ করে অনেক কাজ করে ফেলেছেন, তারপরে হচ্ছে যে ওর মাঝে কোনো একটা জায়গায় ভুল হয়ে গেছে, তখন আপনাকে আবার দেখা যাচ্ছে যে পুরোটাই রিপিট করতে হচ্ছে। তো ওটার জন্য আমরা হচ্ছে যে, তো বুদ্ধিমানের কাজ হবে যে অল্প একটু করে কাজ করি, তারপর হচ্ছে সেই কাজটা হচ্ছে যে আমরা হচ্ছে যে প্রিভিউ করি। এসে যে এই অংশটুকু আমরা প্রিভিউ করি ওপেন উইথ লাইভ সার্ভার। দেখেন হচ্ছে যে এর নাম চলে আসলো। এরপর হচ্ছে কি, মানে এরপর হচ্ছে যে আমার নিজের সম্পর্কে হচ্ছে যে কিছু হচ্ছে যে লেখা থাকবে। তো এখানে হচ্ছে যে আমি নিজের সম্পর্কে কিছু একটু লিখি। তো যে কোনো নর্মাল টেক্সট লেখার জন্য আমরা কি ট্যাগ ইউজ করেছি ওটা শিখলাম, ওটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। অবশ্যই। তাহলে প্যারাগ্রাফ ট্যাগ এর মধ্যে আমরা হচ্ছে যে নিজের সম্পর্কে কিছু জিনিস লিখবো। তাহলে হচ্ছে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ। এখন ধরুন হচ্ছে যে আমি একজন, যে আমি এই কোর্সটা থেকে শিখছি, তাহলে আমরা ওটা লিখি যে আই এম এই স্টুডেন্ট excited to be projects that can be used by people all over Bangladesh, the world। এখানে দেখেন আমি কিন্তু হচ্ছে যে অনেক মানে হচ্ছে যে এক্সট্রা কিছু যে নিউ লাইন কি ইউজ করছি। মানে এখানে একটা লাইনে করলাম, তারপর আবার একটা লাইন লিখলাম, আবার লাইন লিখলাম। এগুলো আসলে হচ্ছে যে মানে ম্যাটার করে। মানে আপনি যদি এটা পুরোটাই এক লাইনে লিখেন তাহলে যেটা যা যা হবে, না আমি যদি হচ্ছে যে অনেকগুলো লাইনে ভাগ করি তাহলে কিন্তু তাই হবে। মানে আপনার ওয়েব ব্রাউজার হচ্ছে যে মানে শুধুমাত্র একটা স্পেস যে কনসিডার করবে, একটা ট্যাগের মধ্যে দুইটা অর্ডার মাঝে শুধুমাত্র একটা স্পেস কনসিডার করবে। এটাকে আমি যদি লাইভে, তাহলে এখানে দেখেন যে এটা হচ্ছে পুরোটাই কিন্তু হচ্ছে একটা লাইন হিসেবে হচ্ছে, মানে হচ্ছে যে এক্সট্রা যে লাইন ব্রেক গুলো ওগুলো কিন্তু কনসিডার করে। লাইন ব্রেক যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা কি করতে পারি? ওই যে আমরা প্রথমে আলোচনা করলাম যে বি আর ট্যাগটা ইউজ করতে পারি, ওটা যদি আমরা ইউজ করি তাহলে ওটা হচ্ছে যে নতুন লাইন যাবে। আমি এখানে যদি একটু দেখাই, হচ্ছে এখানে যদি আমি নতুন লাইন চাই তাহলে আমি এখানে বি আর যদি ট্যাগ ইউজ করি তাহলে এটা কিন্তু আমাদের নতুন লাইন দেওয়া। আমাদের কিন্তু বর্তমানে যে নতুন লাইনে যাওয়ার দরকার নেই, আমাদের একসাথেই থাকলেই এনাফ। এটা হচ্ছে বিআরটা তুমি করে ফেলা। আবার হচ্ছে যে মানে দুইটা হচ্ছে ওয়ার্ডের মাঝে যদি আমরা হচ্ছে এক্সট্রা কিছু স্পেস ব্যবহার করি, মানে হচ্ছে যে আই এম আছে এর মাঝে আমি হচ্ছে অনেকগুলো স্পেস দিয়ে দিলাম। তারপরে তারপরে দেখেন কিন্তু এখানে কিন্তু ওই স্পেস গুলো আসছে না। মানে মানে দুইটা ওয়ার্ডের মাঝে তারা শুধুমাত্র মানে আমাদের ব্রাউজার শুধুমাত্র একটা স্পেসই দেখাবে। যদি আমরা হচ্ছে যে বেশি স্পেস আমার দেখানোর প্রয়োজন হয় তাহলে হচ্ছে কি ইউজ করতে হবে, এন্ড ইন বি নো ব্রেক পয়েন্ট স্পেস। এটা ইউজ করলে তখন হচ্ছে আমাদের কিন্তু এক্সট্রা আছে যে স্পেস দেখাবে। আর একটা ইউজ করি, এটা ইউজ করলে কিন্তু আমাদের দেখেন না যে আগের থেকে এখন তিনটে স্পেস দেখাচ্ছে, দুইটা নো ব্রেক পয়েন্ট আর আছে একটা নর্মাল স্পেস। এবার আমরা চ্যালেঞ্জ যে স্পেস এক্সট্রা দিতে পারি, বা আমরা হচ্ছে যে ট্যাব ইউজ করতে পারি। এটা হচ্ছে যখন আমরা হচ্ছে যে মানে আসলে হচ্ছে যে আমাদের এইচটিএমএল ইউজ করে যে স্পেস দেওয়া এটা আসলে প্রয়োজন হয় না। কারণ হচ্ছে আমরা যখন সিএসএস লিখবো তখন হচ্ছে আমরা কিন্তু এই স্পেসিং গুলা এগুলো সবকিছু আরো সুন্দরভাবে শিখবো। কিন্তু বর্তমানে এসে আমাদের জাস্ট নর্মালি এটুকু জানলে হলো। এরপর কি আমাদের হচ্ছে যে মানে নিজের সম্পর্কে লেখা হলো। এরপর হচ্ছে যে একটা পোর্টফোলিওতে কি থাকে, নিজের সম্পর্কে থাকে, তারপর হচ্ছে যে আমাদের হবি থাকে।
তাহলে এখন আমরা তাহলে আমাদের কিছু হবি লিখি। তাহলে হবি অংশটুকু আমরা হচ্ছে লিখতে, হবি গুলো আমরা কিভাবে লিখবো? হবি তো অবশ্যই একটা লিস্ট। তাহলে আমরা এখানে একটা লিস্ট ইউজ করবো। আর হবি থেকে আমাদের হচ্ছে যে মানে হচ্ছে যে ম্যাটার করে, মানে অর্ডারটা ম্যাটার করে, অর্ডার তো ম্যাটার করে না, আমরা হচ্ছে যে অর্ডার লিখি কেন সেটা কিন্তু কারেক্ট থাকে। এই জন্য তাহলে হচ্ছে আমরা এখানে কি করবো, আনঅর্ডার লিস্ট ইউজ করবো। আনঅর্ডার লিস্ট ব্যবহারের ইয়ারটা কি ছিল, ইউএল, আনঅর্ডার লিস্ট। এখানে হচ্ছে আপনার হচ্ছে যে আপনার কিছু হবি যেগুলো আছে যে লিখবেন, যে প্লেইং ক্রিকেট ধরেন লিখলাম। তারপর হচ্ছে ওয়াচিং মুভিজ, তারপর হচ্ছে ট্রাভেলিং। এটা আমরা হচ্ছে যে প্রিভিউ দেখি সে কি রূপ দেখাচ্ছে এখন। লিখি এখন প্রথমে আপনার নাম থাকলো, তারপর আপনার সম্পর্কে কিছু থাকলো, তারপরে হচ্ছে যে আপনার হবি লিস্ট থাকলো। কিন্তু এখানে যদি আমরা এটা দেখাতাম যে মাই হবিজ লিখে একটা হচ্ছে যে সাব হেডার থাকতো, তাহলে এটা আরো বেশি সুন্দর বোঝাতো না? কারণ এখান থেকে তো আমি বুঝতে পারছি না যে আসলে এই অংশগুলো হচ্ছে কি হচ্ছে। তাহলে আমরা সেটা অ্যাড করে ফেলি, একটা আছে যে সাব হেডার অ্যাড করে ফেলি। আমরা যেহেতু অলরেডি এইচ ওয়ান ব্যবহার করেছি, তাই এখন আমরা এইচ টু ইউজ করছি, তো হচ্ছে মাই হবিজ। তাহলে দেখুন হচ্ছে যে আমার প্রথমে নাম, তারপরে আমার সম্পর্কে ডিসক্রিপশন, তারপর হচ্ছে যে আমার হবিস। এরপর আমরা হচ্ছে যে কি ব্যবহার করতে পারি, মানে এখানে হচ্ছে যে শুধুমাত্র হচ্ছে যে আমার নাম থাকলো এর থাকলো। তো আমরা এক কাজ করতে পারি না, মানে আমরা এখানে যদি আমাদের একটা হচ্ছে যে ইমেজ দিই, মানে নিজের একটা যদি ইমেজ দিই, তাহলে হচ্ছে যে বিষয়টা মানে অনেক আরো বেশি সুন্দর হয়ে যায় না? অবশ্যই সুন্দর হয়। তাহলে হচ্ছে যে এখানে একটা হচ্ছে যে ইমতেই, বর্তমানে ইমতে আমি একটা হচ্ছে যে ইমেজ ডাউনলোড করে রাখছি। ধরলাম আমি এই ইমেজটা ইউজ করতে চাই। এটা এখন আমাদের কোথায় আছে, ডকুমেন্টস এর ভিতরে গিয়ে পোর্টফোলিওর ভিতরে কিন্তু বর্তমানে আমরা কাজ করছি। পোর্টফোলিওর ভিতরে গেলাম, তারপরে এখানে আছে যে ইমেজ, এটা কিন্তু সেভ হয়ে গেল। এখানে কিন্তু দেখাচ্ছে যে ম্যান্ডেট জিপিজি। তাহলে আমরা হচ্ছে যে ইমেজ কিভাবে ইউজ করি, তাই ইমেজ ইউজ করার জন্য আমরা কি করি, ইমেজ ট্যাগ ইউজ করি। তাহলে ইমেজ ট্যাগটা ইউজ করি, আইএনজি ইমেজ। তারপরে এখানে হচ্ছে সোর্স দিব, সোর্স হচ্ছে যে ম্যান ডট জিপিজি। তারপর হচ্ছে অল্টারনেটিভ টেক্সট কি, হচ্ছে যে মাই ওন ইমেজ। এটা এখন আমি সেভ করি। তাহলে ওয়েবসাইটে যাই আমরা যদি, তাহলে দেখেন কি সুন্দর ভাবে একটা আছে যে পোর্টফোলিও কিন্তু সে তৈরি হয়ে গেল। এখানে দেখেন এখানে কিন্তু আমাদের খুব বেশি যে কোড লিখতে হয়েছে তা কিন্তু না। আমরা জাস্ট যে 22 লাইনের একটা কোড লিখেছি। 22 লাইনের কোড লিখেই কিন্তু হচ্ছে যে আমরা আসলে একটা হচ্ছে যে সুন্দর একটা হচ্ছে যে ওয়েবসাইট বানিয়ে দিয়েছি। যেখানে যে ইমেজটা একটু আসলে মানে বড়, বেশি বড় মনে হচ্ছে, এটা আমরা একটু হচ্ছে যে ছোট করার ট্রাই করি। তাই ছোট করার জন্য আমরা কি হাইট, মানে ওয়াইড হাইট, এই দুটো আমরা ইউজ করতে পারি। যে হাইট, হাইটটা আমরা দিলেই, হাইট আর একটু ছোট করার প্রয়োজন আছে। এখন কিন্তু হচ্ছে যে একটু হচ্ছে যে সুন্দর দেখাচ্ছে। এখানে আরো বেশি কিছু অ্যাড করতে পারি, যেমন হচ্ছে যে আমার যে ফেভারিট ওয়েবসাইট, এই এর এর এই নামে একটা সেকশন অ্যাড করি, তাহলে কিন্তু আরো বেশি সুন্দর দেখায়। তাহলে সে একটা আছে যে মাই হবিজ নামে একটা সেকশন অ্যাড করি, মাই ফেভারিট ওয়েবসাইট। এখানে আমি হচ্ছে যে কিছু ওয়েবসাইট, এটা আমার হচ্ছে যে মানে আমার ফেভারিট ওয়েবসাইটের লিস্ট, এটা আমরা চাইলে কিন্তু অর্ডার লিস্ট লিখতে পারি, আনঅর্ডার লিস্ট লিখতে পারি। কারণ আসলে কিন্তু এখানে কিন্তু অর্ডারটা আসলে ম্যাটার করে না, মানে অর্ডার ম্যাটার করে না, আবার হচ্ছে যে ম্যাটার করেও। কারণ হচ্ছে যে আমার হচ্ছে কোনটা বেশি প্রিয়, এই টাইপের বিষয় আছে। আমরা যেহেতু হচ্ছে যে খুব বেশি আনঅর্ডার লিস্টে যে প্রিফার করি সাধারণত, আনঅর্ডার লিস্ট।
তারপরে আমরা কিছু ওয়েবসাইটে দেখলাম, প্রথম আলো, তারপরে লিখলাম ইউটিউব, ফেসবুক। তাহলে কিন্তু আমার যে ফেভারিট ওয়েবসাইট একটা যে লিস্ট কিন্তু তৈরি হলো। তো এখানে শুধু আমরা আছে যে এল আই ইউজ করতে হবে, কারণ যে আনঅর্ডার লিস্টের মধ্যে আমরা কি ইউজ করি, এল আই ইউজ করতে হয় না অবশ্যই। তাহলে এখানে হচ্ছে এল আই ইউজ করতে হবে। তো এখানে দেখেন যে অনেকগুলো জায়গায় আমার হচ্ছে যে পি লেখাটা আমি চেঞ্জ করতে চাই। তো এখানে কি আমি কি প্রত্যেকবার এখানে গিয়ে তারপরে এল আই লিখবো, তারপরে আবার এখানে গিয়ে এল আই লিখবো? এটা করা কিছু যে মানে বুদ্ধিমানের কাজ হবে? কারণ এখানে তো আপনার অনেকগুলা আছে যে চেঞ্জ করতে হচ্ছে। এভাবে করতে গেলে তো আপনার হচ্ছে যে অনেক বেশি সময় লেগে যাবে। তো এই কাজের জন্য আমরা হচ্ছে যে এই যেটা আছে যে ক্লিক করে তারপর কন্ট্রোল ডি প্রেস করতে পারি। তাহলে বাকি যতগুলো আছে যে কোয়েশ্চেন টাইপের আছে সবগুলো চলে সিলেক্ট হয়ে যাবে একবারেই। দেখেন হচ্ছে যে সব জায়গায় কিন্তু একটা কার্সর চলে গেছে, কার্সর দিক হচ্ছে। এখন আমি যদি এসে যেখানে এই লাইন লিখে দিই, তাহলে একসাথেই কিন্তু আমার 4 জায়গায় লেখা হয়ে গেল। তাহলে এইভাবে আমরা হচ্ছে যে মাল্টি কার্সর এডিটিং করতে পারি। তো এখানে দেখেন হচ্ছে যে সুন্দরভাবে এসে যে আমার ফেভারিট ওয়েবসাইটের লিস্ট চলে আসবে। তো এখানে হচ্ছে যে জাস্ট ওয়েবসাইটের লিস্ট আসলে কি হলো, এখানে তো আমি ক্লিক করে আসলে আমার ওয়েবসাইটে যেতে পারি। কিন্তু আমরা তো শিখেছি যে আমরা চাইলে কিন্তু ইজিলি এভাবে করতে পারি। তো আমরা এটা হচ্ছে যে চেঞ্জ করে ফেলি, এগুলোকে হচ্ছে প্রত্যেকটা লিস্টকে আমরা হচ্ছে যে লিঙ্কে কনভার্ট করে ফেলি। লিঙ্ক কনভার্ট করার জন্য আমরা প্রথমে আমরা যেটা শিখেছিলাম এর আগেই, মানে কিছুক্ষণ আগে আমরা যেটা শিখলাম যে অ্যাঙ্কার, হচ্ছে এ লিখলাম, লিখে তারপর হচ্ছে সোর্স, যে যে ওয়েবসাইটে যেতে চাই ওটা হচ্ছে যে অ্যাড্রেস। প্রথম আলো ডট কম, তারপর হচ্ছে প্রথম আলো, আর হচ্ছে যে এটা হচ্ছে যে ক্লোজ হবে স্ল্যাশ এর। সেম ভাবে আমরা হচ্ছে যে ইউটিউবের ক্ষেত্রেও সেম কাজটি করতে পারি। তারপরে ফেসবুকের ক্ষেত্রেও সেম। তাহলে কিন্তু দেখেন আমাদের হচ্ছে যে ওয়েবসাইটটা কি কমপ্লিট হয়ে গেল। আমাদের এখন হচ্ছে যে ফেভারিট ওয়েবসাইট আছে, এখানে ফেভারিট ওয়েবসাইটে ক্লিক করলে আমরা হচ্ছে যে সেই লিঙ্কে চলে যাচ্ছে। তো আজকের মতো আমরা হচ্ছে যে তার মানে কি আমাদের হচ্ছে যে একটা হচ্ছে পোর্টফোলিও, জাস্ট আমরা হচ্ছে যে 1 ঘন্টার একটা ক্লাসে কিন্তু আমরা হচ্ছে আমাদের মানে একটা ওয়েবসাইট বানিয়ে ফেললাম। মানে ওয়েবসাইট বানানোর জন্য যা যা কিছু প্রয়োজন সবকিছু কিন্তু শিখে ফেললাম। কিন্তু দেখেন মানে আমাদের ওই ওয়েবসাইটে কিন্তু দেখতে সুন্দর লাগছে না। মানে আমাদের যা যা কিছু প্রয়োজন সবকিছুই আছে, কিন্তু যেখানে হচ্ছে সৌন্দর্যটা নেই আসলে। এই সৌন্দর্যটা নিয়ে আসার জন্য আমাদের যেটা ইউজ করতে হবে যে সিএসএস ইউজ করতে হবে। তা আমরা হচ্ছে যে নেক্সট ক্লাসেও আমাদের মানে এইচটিএমএল এর কিন্তু আমাদের সবকিছু শেখা হয়। এইচটিএমএল এ আমাদের আরো অনেক অনেক কিছু হচ্ছে যে বাকি আছে। তো এই মানে আরো বেশ কিছু এইচটিএমএল এর বেশি কিছু বিষয় নিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা করব, এবং তারপরের ক্লাসে আমরা সিএসএস নিয়ে আলোচনা করব। তখন আমরা হচ্ছে যে এই যে পোর্টফোলিও ওয়েবসাইটটা আমরা এখন বানালাম, এই পোর্টফোলিও ওয়েবসাইটটাকে আমরা তখন আরো বেশি সুন্দর করব, দেখতে যাতে সুন্দর লাগে, কালারিং করব, তারপর হচ্ছে যে ফন্ট সাইজ ঠিক করা থেকে শুরু করে মানে যে অ্যালাইনমেন্ট সবকিছু আমরা হচ্ছে ঠিক করব। তো সেটা আমরা হচ্ছে যে নেক্সট ক্লাসে করবো। তা আমাদের আসলে মানে টোটাল আমরা কি কি শিখবো সেটা হচ্ছে যে আমরা এই কোর্সে মানে সে এইচটিএমএল সিএসএস টাইপ স্ক্রিপ্ট রিয়াক্ট এবং হচ্ছে যে নেক্সট জেএস, এই কয়েকটা জিনিস শিখবো। এবং এই কয়েকটা জিনিস শিখলেই কিন্তু আমরা হচ্ছে যে
পুরো হচ্ছে যে আমাদের যেটা মানে ওয়েব ডেভেলপমেন্ট মানে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার যে জার্নিটা, সেই জার্নিটা কমপ্লিট হবে। তা আশা করছি আমাদের হচ্ছে যে 30টা মতো ক্লাস লাগবে আমাদের এই পুরো জার্নিটা শেষ করতে। তো এখানেই আজকে আমার হচ্ছে যে ক্লাসটা শেষ করি।